স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, বিতাড়িত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভয়ানক রকমের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। এ নিয়ে শুধু দেশের ভেতরেই নয়, বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনও এসব বিষয় নিয়ে সরব ছিল। আর সেই সরকার বিদায় হয়েছে প্রায় ১.৫ বছর। সরকারি সংস্থাগুলোর দ্বারা গুম খুনের মতো অভিযোগ তেমন একটি না পাওয়া গেলেও অনেক দিকেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব বিষয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, যদিও তিনি একটু এখনো এসে পৌঁছাননি, কিছুক্ষণ পরেই তিনি আমাদের সাথে যোগ দেবেন। আর সাথে আছেন আরেকজন মানবাধিকার কর্মী নূর খান লিটন। আপনাকে স্বাগত জানাচ্ছি নূর খান লিটন। তো আপনি শুনছিলেন আমি যেমনটি শুরুতেই বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালের যে এটি কি খুব একটা সংক্ষিপ্ত সময়ও বলা যাবে না, প্রায় ১.৫ বছর হতে চললো। তো এই সময়কালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সময়কাল যেটুকুই আমরা বিবেচনা করি না কেন, ৫ই আগস্টের পর আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে, মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার শেষ হবে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে এখনও আমরা দেখছি যে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখছি কাস্টোডিয়াল ডেথের ঘটনা, আমরা দেখছি গণপিটুনির নামে বা আপনার মব সন্ত্রাসের নামে মানুষকে কিভাবে হেনস্থা করা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে। আমরা দেখছি কোনো এলাকায় বিক্ষুব্ধ জনতার উপরে ঠিকই গুলির ঘটনা ঘটছে। আমরা দেখছি বিশেষ করে বাউল শিল্পী বলেন, পালা গান যারা করেন, সাংস্কৃতিক কর্মী, তাদের উপর একের পর এক আক্রমণ ন্যাক্কারজনকভাবে ঘটেই চলছে এবং অনেককেই দেখা যাচ্ছে যে গ্রেপ্তার করা হচ্ছে। আবার নারী শিল্পী যে, তাকে দেখছি আমরা ওয়ার্ল্ড টপকিয়ে পালাতে। আমরা ফেসবুকে খেয়াল করছি আবুল হোসেন যিনি বাউল শিল্পী, তার মেয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, তাদের করুণ অবস্থার কথা বলেছেন। তারা যে একটা ভয়ার্ত পরিবেশে আছেন এবং বাউল শিল্পীর পাশে দাঁড়ানোর কারণে তার যে ভক্ত, সেই ভক্তকুলের উপর আক্রমণ হয়েছে মানিকগঞ্জে। এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি এই আরিচার ওপারে যে জায়গাটা গোয়ালন্দ আমরা দেখেছি একজন এই ধরনের মানুষ মৃত্যুর পর তার কবর থেকে তার লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। যদিও সেই ঘটনায় আমরা বেশ কিছুদিন পরে কিছু পদক্ষেপ নিতে দেখেছি, মামলা হয়েছে এবং অনেককে গ্রেপ্তার হতে দেখেছি। এইটার মধ্য দিয়ে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রশ্ন আসতে পারে, এই ঘটনাগুলি কেন এখনো ঘটছে? এই ঘটনা আমরা বিগত দিনেও দেখেছি, সময়ে সময়ে বিভিন্ন কৌশলে ঘটনাগুলি ঘটত। ইদানিং আমরা দেখছি বেশ লাগাতারভাবে ঘটনাগুলি ঘটছে। এটার পিছনে বড় কারণ হচ্ছে ৫ই আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো বিগত সরকারের আমলে জনগণের মুখোমুখি করানোর কারণে এই আস্থা অনাস্থার একটা জায়গা আসছে এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। মেরুদণ্ড শক্ত করে এটা বলারও সুযোগ নেই। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এখনো বুঝে উঠতে পারছে না কি করা উচিত কি করা উচিত না। আমি বিভিন্ন জায়গায় যেয়ে যেটা লক্ষ্য করলাম, এবং এখনো কোর্টের বারান্দায় এক ধরনের চাপের সংস্কৃতি আমরা লক্ষ্য করছি। অর্থাৎ কোর্ট প্রাঙ্গণেও এক ধরনের চাপ আছে, কাকে জামিন দিতে হবে, কাকে আটকাতে হবে। আমরা দেখেছি বন্দীদেরকে কোর্টে আনার পথে কিভাবে তাদের উপর ফিজিক্যালি আক্রমণ থেকে শুরু করে নানাভাবে অপদস্থ করা হচ্ছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন একটা মানুষকে গ্রেপ্তার করা হয়, যখন সে আদালতে যান, তার কিন্তু নিরাপত্তা দেওয়ার নৈতিক দায়িত্ব, আইনগত দায়িত্ব হচ্ছে সরকার। এবং নৈতিক দিক দিয়ে এই ধরনের আক্রমণ কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই বা পাশ কাটিয়ে যাওয়ারও সুযোগ নেই। এগুলোর ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি দেখতে চাই এবং সরকারের এমন বার্তা আমরা দেখতে চাই যাতে এই ধরনের অপকর্মের সাথে যারা যুক্ত তারা যাতে ভরকে যায়, ভীত হয়ে যায়, বা তারা যাতে এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়। সেই জন্য দরকার সরকারের তরফ থেকে কঠিন বার্তা, যে বার্তাটি আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে যথাযথভাবে দেয়া যাচ্ছে না বা দিচ্ছে না। এবং এটা শুধু না, আপনি যদি লক্ষ্য করেন গত 14-15 মাস, তাহলে দেখবেন কারাগারে কিছু সন্দেহজনক মৃত্যুর ঘটনা আছে কারা হেফাজতে। আপনি দেখবেন হার্ট ফেল করে বগুড়ায়
মানে অল্প সময়ের ব্যবধানে 3 জন রাজনৈতিক কর্মী মৃত্যুবরণ করে, বলা হয় হার্ট অ্যাটাক বা অসুস্থতা জনিত, কিন্তু সময়কাল বিবেচনা করলে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই ঘটনা ঘটার কারণে মানুষের ভিতর কিন্তু একটা সন্দেহ আছে। এই যে গত কয়েকদিনের মধ্যে আমরা দেখলাম কাস্টডিতে টর্চার 2 জনের মৃত্যুর ঘটনা, তো এগুলো কিন্তু খুব ভালো ইঙ্গিত বহন করে না। মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বা উন্নতি হচ্ছে এটা বলার সুযোগ কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তারপর আমরা যেটা দেখলাম পেশাজীবীদের ক্ষেত্রে আমরা দেখেছি এই সময়কালে নানান জায়গায় মব সংস্কৃতি, মব তৈরি করে আমার পছন্দের মানুষকে বসিয়ে দেওয়া, আমার পছন্দ না হলে, আমার রাজনৈতিক সতীর্থ না হলে তাকে খেদিয়ে ঝেঁটিয়ে বিদায় করা, এই যে প্রবণতা, এবং এইটা সবচেয়ে বেশি আমরা দেখেছি শিক্ষাঙ্গনে এটা হয়েছে। আমরা দেখেছি পুলিশ প্রশাসনে এক ধরনের চাপ তৈরি করে কাউকে বদলি করা হচ্ছে, কাউকে নতুন করে নিয়ে আসা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে এবং সব কিছুর পিছনে একটা মোটিভ কাজ করছে। এবং মোটিভটা হচ্ছে একটা নির্বাচনকে তার পক্ষে প্রভাবিত করার জন্য এক ধরনের পরিকল্পনা সাজিয়ে নেওয়া, এইটা কিন্তু অনেকে মনে করছেন। যেমন ধরেন এখন একটা কথা বলা হচ্ছে যে পুলিশ সুপারদের নিয়োগ হবে লটারির মাধ্যমে। দেখেন, লটারির মাধ্যমে তখনই হয় যখন কোনো আস্থা থাকে না। লটারির মাধ্যমে কিন্তু আপনি দক্ষকে বেছে নিতে পারবেন না, সৎ মানুষকে বেছে নিতে পারবেন না। সব পজিশনের সেনসিটিভিটি তো একরকম হয় না। এক একটা কাজের এক এক রকম ধরন, এক এক রকম চাহিদা, এক এক রকম প্রয়োজন। তো নির্বাচন একটা গুরুত্বপূর্ণ জিনিস গণতন্ত্রের ক্ষেত্রে, জাতির জন্য। এবং এই জাতি 3টি নির্বাচন পরপর দেখেছে, অপেক্ষা করেছে, নির্বাচনে মানে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, অংশ নিতে পারেনি। এইবার সময় এসছে মানুষের, যাদের বয়স এখন 30-40, তারা হয়তো জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করার একটা সুযোগ পাবেন। তো সেইটাকে মানে নির্বিঘ্ন করার জন্য, ভয়হীন করার জন্য, বাধাহীন করার জন্য একটা ব্যবস্থা তো নিতে হবে। এবং সেইটা শুধুমাত্র সেইটা নিশ্চয়তা লটারির মাধ্যমে হবে এটা মনে করার কোনো কারণ নেই। আমি আবারও বলছি, লটারি কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে লটারির বিষয়টা বিবেচনা করা উচিত না। আমরা অবশ্যই সমাজটা এমন জায়গায় চলে গেছে যে আমরা মানে সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের নানাবিধ বিষয় কাজ করে, ফলে হয়তো আমরা মনে করছি যে লটারি এখানে একটা সমাধান, কিন্তু না, লটারি সমাধান এখানে হওয়ার সুযোগ নাই। এটা এমন একটা কাজ, এইটার ক্ষেত্রে লটারি তখনই হয় যখন সবাই সমান থাকে, সেইখানে আপনি কারে কোথায় নেবেন। এখানে তো অনেক কারো মেধা হয়তো আইটিতে আছে, কারো মেধা পাবলিক কমিউনিকেশনে আছে, কারো মেধা আইন শৃঙ্খলার রক্ষা করার জন্য যে আইন কানুন আছে সেইটার আত্মস্থ করেছেন। তো এই জায়গা মেধার বিষয়গুলিকে বিবেচনায় আনতে হবে, যোগ্যতার বিষয়গুলি বিবেচনায় আনতে হবে, দক্ষতার বিষয়গুলি বিবেচনায় আনতে হবে, এবং পাবলিক কমিউনিকেশন, পাবলিকের সাথে সে কি ধরনের আচরণ করছে সেইটা বিবেচনায় আনতে হবে। আর একটা জিনিস হচ্ছে কোনোভাবেই দলীয় বিবেচনায় যাতে এই পোস্টিংগুলি না হয়, সেই দিকেও আমাদের সতর্ক রাখতে হবে। ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো মাহমুদুর রহমান মান্না, আমরা যে বিষয়ে বিরতির আগে কথা বলছিলাম, নূর খান লিটন বলছিলেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কিছু জায়গায় কিন্তু আগের সরকারের থেকে উন্নতি হয়েছে, যেমন গুম খুন, সরকারি হেফাজতে গুম খুনের ঘটনাগুলো একদম নাই বললেই চলে, দু একটি ব্যতিক্রম ছাড়া। কিন্তু অন্যান্য জায়গায় ভিন্নমত যারা পোষণ করেন তাদের জায়গাটায় বেশ কিছু অভিযোগ প্রায় প্রতিদিনই কোনো দেশের কোনো না কোনো প্রান্তে এরকম ঘটনা ঘটছে, এবং সাংস্কৃতিক অঙ্গনেও বেশ এক ধরনের উৎকণ্ঠা তারা ফিল করছেন। তো এই জায়গায় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বা রাজনীতিক সাথে জড়িত আপনি আছেন, রাজনৈতিক দলগুলো কি সঠিকভাবে অ্যাড্রেস করছে এই সমস্যাগুলোর ক্ষেত্রে? না, সমস্যাটা তো এখানে রাজনৈতিকই, মানে যেহেতু কথাটা বলা হলো, এবং কথা ঠিক যে সরকারের তরফ থেকে গত 15 বছর ধরে যে নির্যাতন, গুম খুন যা যা বলে হয়েছে, এগুলো কমে গেছে, কিন্তু হচ্ছে কোনটা, পরম সহিষ্ণুতার অভাব। এটা কে করছে? ধরেন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে হামলা হচ্ছে, গভর্নমেন্ট গিয়ে কিন্তু করছে না, তারপরে যারা করছে তারাও এই গ্রুপেরই লোক হওয়ার কথা, যারা সরকারের বিরুদ্ধে। তাদের তো গণতন্ত্রে বিশ্বাস করার কথা, তাদের গণতন্ত্র চর্চা করবার কথা, সেটা যদি হয় তাহলে অন্য যাতে তাদের কথা বলতে পারে, গান গাক, লেখুক, যাই করুক। তো
তো সেগুলো তো তারা করতে দিতে চায় না। তার মানে হচ্ছে যে ভিন্ন মতের প্রকাশটা আগে হয়তো খালি বক্তৃতাই হতো, যেটা সরাসরি সরকারকে আঘাত করতো, মিছিলে মিটিংয়ে হতো, তাতে সরকারকে আঘাত করতো। কিন্তু এখন ভিন্ন ভিন্ন মাধ্যমে এগুলো হচ্ছে, লাইক ধরেন ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা সঙ্গীত, কোনো শিল্পচর্চার মধ্যে দিয়ে সেইটা যখন তাদের আঘাত করছে, সেটাও তারা নিতে চাচ্ছে না, ওইটা মানতেই চায় না। বিরাট একটা সাংস্কৃতিক বন্ধ্যাত্ব। আর ধরেন আমরা না অনেকগুলো বছর ধরেই বলি যে আমাদের দেশের সংস্কৃতিটা হলো ফিউডাল, মানে সামন্তবাদী সংস্কৃতি। যেই সংস্কৃতি কমান্ড করে, যেখানে আপনি জমিদারকে মানেন, রাজাকে মানেন, যার মধ্যে কোনো গণতন্ত্র নেই, যার মধ্যে কোনো চয়েস নেই, যার মধ্যে সহিষ্ণুতার ব্যাপার নেই, বা যেখানে অ্যাকোমোডেশন বলে কোনো জায়গাই নেই, অ্যাবসলিউটলি একটা ব্যক্তির কমান্ডে চলে। এই কালচারটাই এতদিন একভাবে চর্চিত হয়েছে। রাজনীতিতে হয়তো তার ম্যানিফেস্টেশন দেখেছি, আমরা দুটোকে আলাদা করে কখনো দেখিনি, দেখবার সুযোগ পাইনি। তার ফলে এরকম হয়েছে, সভা সমিতিতে আমরা হয়েছে, আমি খুব প্রতিবাদ করেছি, কিন্তু আপনার গান গাওয়ার সময় কেউ যদি বাধা দেয়, আচ্ছা ঠিক আছে গান গাইতে বাধা দিলে আর কি, এরকম হয়েছে। কিংবা ধরেন যে মসজিদে বা উপাসনালয়গুলোতে, অন্যান্য জায়গাতে যখন এই ধরনের মত প্রকাশ করা হয়েছে যেটা অন্যের মতকে চাপা দেয়, যেমন এখনও এই অভিযোগটা আসছে, আপনারা জানি না এই কথাগুলো আলোচনা হয়েছে কি না, খুব স্পষ্টতই রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে মসজিদের চত্বরের অভ্যন্তরে, কথাবার্তা সরাসরি বলা হচ্ছে, অন্যদের আঘাত করা হচ্ছে, অন্যদের সেন্টিমেন্টে আঘাত করা হচ্ছে। একটা খুব কমন জিনিস বেরিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। মানে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আপনি যে কথাই বলেন তার খানিকটা আমাকে আমার অনুভূতিতে আঘাত করবে, সেটা ধর্মীয় হোক, সাংস্কৃতিক হোক বা যাই হোক, বিকজ ইট ইজ ইন্টারাকশন, এক্সচেঞ্জ। তো ওইটা হয়, আপনাকে শেখাতে হবে যারা আপনি যাতে অন্যকে অ্যাকোমোডেট করতে পারেন। আপনাকে শেখাতে হবে আপনি অন্যের উপরে এমনভাবে আক্রমণ করবেন না, এমনভাবে কথা বলবেন না যা তার আঁতে ঘাড় মতো লাগে, সেটা বন্ধ করতে হবে। এটা লিমিট সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে। আমাদের এখানে অনেস্টলি এই কালচারাল চর্চাটাই নাই। আমাদের পিতামাতা তার সন্তানকে যেরকম শাসন করেছেন, এখানে কিন্তু আপনি কখনো নীতিবোধের প্রশ্ন তুলতেই পারেননি। পিতা যেরকম ইচ্ছা সেরকম শাসন করতে পারেন, বড় ভাই বড় বোন তার ছোটদের যেরকম ইচ্ছা সেরকম শাসন করতে পারেন। কিন্তু ইউরোপ আমেরিকাতে আপনি যদি তাদেরকে উন্নত গণতন্ত্রের দেশ বলেন, সেখানে তো এটা হচ্ছে না। ওইখানে এরকমও আছে যে ধরেন একটা স্কুলের ছাত্র, তাকে পড়ানো হচ্ছে, সে ইনঅ্যাটেন্টিভ, বাবা সেটা নিয়ে স্কুলে কমপ্লেন করবেন, স্কুল পাত্তাই দিচ্ছে না, ওটা আমাদের দেখার বিষয়, ওইটা নিয়ে তোমার ভাবতে হবে না। এবং ওইখান থেকে যারা বেরোচ্ছে নিশ্চয়ই জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তারা আমাদের চাইতে অনেক এগিয়ে আছে। আপনি দুই ব্যাপারে আপত্তি করতে পারেন, আপনার কালচারে রাখতে পারে, ও একটু বেয়াদবের মতো কথা বলে, ও আমাকে দেখলে সালাম দেয় না, আমাকে দেখলে বসে না, ওঠে না, কিন্তু মূল্যবোধের ক্ষেত্রে বলতে সে এত ভালো ভালো কাজ করছে যে আমাদের এখানে করছে না। হয়তো একটা মাস্টার্স ডিগ্রি বা একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ লেখাপড়া করবার পরে সেই মানুষের মধ্যে আপনি সেই সাংস্কৃতিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ দেখছেন না। কোনো সময় আমরা এগুলো রাজনীতির অংশ তো মনেই করিনি। কোনো পলিটিক্যাল পার্টিতে কিন্তু এইটা হবে না, তুমি তোমার গুরুজনকে সম্মান করবে, তুমি সত্যের পক্ষে থাকবে, তুমি সবসময় যুক্তিবাদী হবার চেষ্টা করবে, সবসময় সত্য অনুসন্ধান করবে। পলিটিক্যাল পার্টি আপনাকে কখনো এটা বলছে না। পলিটিক্যাল পার্টির ম্যাক্সিমাম অ্যাপ্রোচ হচ্ছে ও এই কাজ খারাপ, ওর এটা খারাপ, আমরা কিন্তু এরকম করছি। মানে এক ধরনের সুপারলেটিভ ডিগ্রিতে অলওয়েজ আবার ক্যাম্পেইনটা চলে। এইটা যদি আমি না করতাম তাহলে হয়তো তার অ্যাকোমোডেটিভ একটা অ্যাটিচিউড থাকতো, কিন্তু এটা না যদি করি, আমি যদি তাকে অ্যাকোমোডেশনারি অ্যাটিচিউডে নিয়ে আসি, তার মানে হচ্ছে সে অন্যের যে কোনো কিছুর ব্যাপারেই অসহনীয় হয়ে উঠবে, এবং সেরকমই দেখা যাচ্ছে। মানে কতখানি হতে পারে দেখেন যে কবরে আগুন লাগিয়ে দিচ্ছে, মানে এটা কোন ধরনের কথা হলো, লাশ তুলে পুড়িয়ে ফেলছে। অদ্ভুত ঘটনা কেন আমি বলি যে ধরেন মানবিকতা যদি দেখেন, নর্মাল কেসে কোনো মানুষ এরকম করবে না, তাহলে সে এমন কিছু দিয়ে চার্জড হয় যখন সে মনে করে এটা করাই আমার জন্য যুক্তিযুক্ত, অথবা যখন ওই সোকল জিহাদ করে, আমি সোকল বলছি, সব জিহাদের কথা বলছি না, সেটার বাণী হচ্ছে তখন আমি জীবন দিয়ে দেবো, অন্যের জীবন নিয়ে নেব, সেটাও বোধহয় যুক্তিসঙ্গত। তো সেই অর্থে আমি মনে করি যে 24-এর অভ্যুত্থানের পরে একটা বিরাট পরিবর্তন আমি এটা খেয়াল করছি। আমি প্রায় সবসময় বলি, ধরেন দুই নেত্রী সংসদের মধ্যে ছিলেন,
পাশাপাশি বসবার কথা ছিল, 2 করে চলে গেছেন, কারণ কেউ কারো চোখে চোখে তাকাতে চান না, কোনোদিন কথা বলেননি, কোনোদিন শুভেচ্ছা বিনিময় করেননি। সেই দেশে এতগুলো দল মিলে প্রায় ধরেন 7 মাসের মতো আলোচনা করলো। নেট রেজাল্ট কি হলো সে নিয়ে আর এক বিতর্ক হতে পারে, কিন্তু একসাথে আলোচনা করে বেরিয়ে আসলো অ্যান্ড দে প্রডিউস সামথিং, যেটা নিয়ে আপনি এখন বিতর্ক করছেন, একটা বড় ডেভেলপমেন্ট। এখন আমি একটা উদাহরণ বলবো। একজন নেতা একসময় বললেন যে আমাদের নেতা কত বড়, প্রফেসর ইউনুসের মতো এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তাকেও সে তার কাছে ছুটে যেতে হয়েছে, তার বুদ্ধি পরামর্শ নিতে হয়েছে। আমি দেখলাম তার দলের মধ্যে থেকে বেশ কিছু ক্রিটিসিজম সোশ্যাল মিডিয়াতে আসছে যে এটা কোনো কথা হলো নাকি, উনি এটা পদান্নতা করেছেন, ভদ্রতা করেছেন, দেশের ক্রাইসিস এত বড়, সেই জন্য যদি উনি গিয়েই থাকেন তাই বলি কি উনি ছোটো হয়ে গেছেন নাকি, এরকম কথা নয়। এইটাকে খুবই আমি গুণগতভাবে একটা উৎকর্ষের মতো মনে করি। এইভাবেই হয়তো সোসাইটিটা আরও এগোবে এবং এটার পরিবর্তন হতে পারবে। তো কিন্তু এই যে ধরেন আমি গত সপ্তাহের কথাই বলি যে মানিকগঞ্জে একজন বাউল শিল্পীকে মাদারীপুরে আটক করা হলো একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মামলা করেছেন। মামলার পর তাকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়, আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিল। সেটা নিয়ে গতকালকে আবার 2 সমর্থকদের মধ্যে সংঘর্ষও হয়েছে মানিকগঞ্জে। তো এইসব ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা ঠিক রিয়াকশনটা পাচ্ছি না। গণমাধ্যমে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে, রাজনৈতিক দলগুলো ঠিক এই বিষয়গুলো নিয়ে কনসার্ন প্রকাশ করছে না। মানে আমি জানি না, আমি এরকম করে যদি বলি তাহলে রাজনৈতিক দলগুলো আমাকে কিভাবে, একটি ঘটনা উল্লেখ করলাম কিন্তু মোটামুটি সব ধরনের আমি মনে করি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি বলছি যে ধরেন এরকম করে যদি বলি তাহলে রাজনৈতিক দলগুলো কীরকম করে বলবে আমি তাই জানি না। আমরা যে প্রশাসনটা তৈরি করেছি মূলত তো প্রশাসনের বিষয়। ধরে নিয়ে গেছে কয়েকজন ছেলেকে বা কয়েকজন মানুষকে, পুলিশের ওসি বা পুলিশের সেপাই তার সাথে যেরকম ব্যবহার করছে, একজন ইভেন ধরেন ফার্স্ট ক্লাস গেজেট অফিসারকে আমি দেখেছি পুলিশের সিপাহীকে স্যার বলছে। মানে কী করবে বেচারা, ভয় অস্থির, কী যে এটা চড়থাপ্পড় দিয়ে দেয় কিনা, এবং চড়থাপ্পড় যে সে দিতে পারে, দিলে যে তার কোনো পানিশমেন্ট দেওয়া উচিত। এইটা আমার দেশের পলিটিক্যাল পার্টির কথা বললাম কেন, ধরেন কোনো পলিটিক্যাল পার্টি পাওয়ারে আছে, গভর্নমেন্ট, তারা কখনো এইটা অ্যাড্রেস করেনি। পুলিশকে এইটা বলেনি যে তোমাকে কীভাবে মানুষের সামনে পেশ হওয়া উচিত, মানুষকে তোমার কি সম্মান দেওয়া উচিত। তুমি যাকে গ্রেপ্তার করছো সে, তাকে তুমি আসামি মনে করছো, কিন্তু সে অপরাধী বলে প্রমাণিত নয়, তাহলে তাকে তোমার সম্মান দেওয়ার প্রশ্ন আছে। পুলিশকে আপনি কোনোদিনও এটা শেখাননি, অবধারিতভাবে। এটা ধরেন একটা পুলিশ তার লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা যাই হোক, তার পারিবারিক বংশগত পরিচয় যাই হোক, সে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলেকে অ্যারেস্ট করবার পরে তুমি যা ইচ্ছা তাই বলছে, কিন্তু সেটার ব্যাপারে তার মধ্যে কোনো রিপেন্টেন্স নাই। আর আমরাও ধরেন ইউনিভার্সিটির ছাত্ররাও বা অন্যান্য মনে করছি যে এটাই তো স্বাভাবিক, এটাকে প্রতিবাদ করা উচিত, সেরকম করে মনে করছে না। ফলে হয়েছে কি, এরকম অনেক অভিজ্ঞতা আমার নিজেরও হয়েছে। হয়তো গ্রেপ্তার করবো যে ইন্টারোগেশন করছে, ইন্টারোগেশন অফিসার এতই ফালতু একটা লোক, কিচ্ছু জানে না, কথাবার্তা জিজ্ঞেস করছে, তার কোনো মানে নাই, কিন্তু তারপরে সে উল্টা ধমক দিচ্ছে, এই বেটা কথা ঠিক মতো বল। মানে যাকে সে এই বেটা বলে সম্বোধন করলো, ও কালকে একটা চাকরি যদি নেয় তার জায়গাতে, তাহলে 3 বার করে স্যালুট করতে হবে হয়তো তাকে। আপনি তাকে বসিং শেখাবেন, আমি সে কথা বলছি না, কিন্তু তাকে আপনার এইটা শেখাতে হবে যে দেখো তুমি কিন্তু ওই যে আন্দোলন যেটা হয়েছিল সেই সময়, যে তুমি জনগণের শাসক নও, তুমি জনগণের সেবক, তার সাথে সেরকম করে হাজির হও, তার সাথে সেইভাবে বিহেভ করো। অ্যাডমিনিস্ট্রেশনের সর্বস্তরে এই শিক্ষাটাই নেই। তারা বস, পুলিশের অফিসার বস, ডিসি বস, যে ডিসি আমার সেবক হবার কথা বা যে আমরা আমার সেবক হওয়ার কথা, সে তো আমার বস হয়ে আছে। ধরেন কাজের জন্যই আপনি গেছেন, সে অফিসারটাও অথবা সে যে লেভেলের লোক হোক, আপনি যে সেবার জন্যই গেছেন, সে আপনার দিকে তাকাই না, বসতেও পারে না। আপনি অনেক থাকার পরে কি, স্যার আমি বসবো, একটু প্রীত হলো, ঠিক আছে বসো, স্যার তো তার বলারই প্রশ্ন নাই, এবং তার কোনো অপরাধ নাই। তারপরে যে কাজটা হয়তো 7 মিনিটে হতে পারে, 7 দিন ধরে ঘোরাচ্ছে, সে কাজ করে না, তার কোনো লাইব্রেরি নেই, কারোর কাছে বলতে হচ্ছে না। তো আমি সেটা বলছি যে ধরেন পলিটিক্যাল পার্টিগুলোরও বুঝতে হবে, একটা সমাজ পরিবর্তনের লড়াইটা কিন্তু কেবলমাত্র একটা পজিশনে 2-একটা লোক বদলানো না, হোল অ্যাটিটিউড, তার কালচারটা বদলে দিতে হবে, হোল নেশনের কালচারটা বদলাতে হবে। আপনি কীরকম করে করবেন? ডেফিনেটলি ধরেন ইউরোপে নিয়ম করেছে কি পুলিশ
যাকে গ্রেপ্তার করে থেকে পিটাতে পারবে না। আমাদের পিটানো তো কোনো ব্যাপারই না, না পিটালে কাজই হয় না। মানে এইটা অন্যদের কথা বাদ দেন, আমার নিজে এক সময় গার্বেজ ফ্যাক্টরি চালাতাম, একটা গার্বেজ ফ্যাক্টরি ছিল। তো আমি ফ্লোরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ দেখি যে আমার লাইন চিফ, মানে হি ইজ ইভেন বিলো দি প্রোডাকশন ম্যানেজার, সে একটা অপারেটর, একটা মেয়ের 2 আঙ্গুলের মাঝে এরকম করে পেন্সিল দিয়ে চাপ দিয়ে খুব কষ্ট, মেয়েটা চিৎকার করছে। আমি আমার সামনে পড়েছিলাম, এটা কী করছো? হ্যাঁ স্যার এরকম বললো। আমি তারপরে এরকম করবি তো তোমার বোন হতে পারে। কয় স্যার এরা বেয়াদব, এদের এইসব না করলে এরা শেখে না। মানে ওই যে লাইন চিফটা করছে তারও এডুকেশনটা তাই, আপনি এডুকেশনটা বদলাতে হবে, তো ওই জায়গায় যেতে হবে। হিউজ ওয়ার্ক আমি মনে করি, কিন্তু খুব কঠিন না যদি আপনি এই আইডিয়াটা অ্যাকসেপ্ট করেন, এটা চর্চা যদি করেন, সোশ্যাল ফোর্স হিসেবে, সোশ্যাল মুভমেন্টের অংশ হিসেবে এটা আপনাকে বিরাট কন্ট্রিবিউশন দিতে পারে। কিন্তু আপনি তো এরকম করছেন না, কারণ আপনার কোনো জায়গাতে এই জিনিসটা শেখানো হচ্ছে না। ধরেন দলের যিনি 1 নম্বর ব্যক্তি, তিনি 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বর কিংবা ধরেন 10 নম্বর ব্যক্তির সাথে কী আচরণ করেন, ইজ ইট কমরেডলি, বন্ধুর মতো, নাকি বসের মতোই শুধু কেবল ধমক দিচ্ছেন, নাকি পার্সিও করছেন? আপনি কি তাকে শুনছেন? কোনো সময় কি ভাবছেন যে তিনি যেটা বলছেন সেই বলাতেই সত্য আছে, আপনার ভুল হয়েছে? জীবনেও আপনি স্বীকার করবেন না যে উনি ভুল করেছে, তাহলে আপনার নেতৃত্ব চলে যাচ্ছে। আপনারই বলতে হবে আগে, আপনার কথা থাকতে হবে। তো এই সব অ্যাটিচিউডই তো বদলাতে হবে। ধন্যবাদ। নূর খান লিটন, আপনার কাছে আসতে চাই যে বিরতির আগে আপনি বর্তমান সরকারের সময়কালে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, বেশ কিছু উদাহরণও এনেছিলেন। তো এই জায়গাটায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা আপনি কিভাবে দেখেন, যেটি আমি মান্না ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে তারা আসলে সঠিকভাবে অ্যাড্রেস করছে কিনা। মান্না ভাই কিন্তু বিস্তারিতভাবে খুব স্পষ্ট করে বলেছেন কথা, তারপর আর কথা বলার সুযোগ থাকে না। তারপরও আমি বলছি, সাম্প্রতিককালে বিশেষ করে 5 তারিখের পরে কিছু পরিবর্তন আমি লক্ষ্য করছি। এই পরিবর্তন যে ভালোর দিক এটা মনে করার কোনো কারণ নেই। রাজনৈতিক সংস্কৃতিতে যতটুক সম্মান মানে অবশিষ্ট ছিল সেটাও কিন্তু ধ্বংস হচ্ছে। আপনি কিছু কিছু তরুণ রাজনীতিবিদ বা ছাত্র সংগঠকদের মুখের ভাষাগুলি খেয়াল করবেন, পুলিশের চেয়েও জঘন্য হয়ে গেছে। এগুলি কেউ আমরা অ্যাড্রেস করছি না। তারপরে দেহভঙ্গি, অ্যাটিটিউড, এগুলি যে কত পরিবর্তিত হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু দেখেন, অনেক বক্তা আমরা দেখেছি গত 50 বছরে। মান্না ভাই সহজ সরল যে বক্তৃতা, আজকে সামনের উপর বলে দিই, সেইটা আমাকে যেভাবে আকর্ষিত করেছে, উগ্র বক্তব্য কিন্তু আমাকে সেভাবে আকর্ষিত করেনি। আমি বক্তৃতা শুনতে যেতাম, যাদের বক্তৃতা আমার মনে হতো যে সহনীয় পর্যায়ে কথা বলছেন, বুঝিয়ে বলছেন, আবেগ দিয়ে বলছেন। আজকে 5 তারিখের পরে আপনি দেখেন রাজনীতিতে যে অসহনীয় একটা অবস্থা বিরাজ করছে। এবং বাংলাদেশে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু রূপান্তরটা খুব দ্রুত দেখি। যেমন পুলিশের ভাষা চলে আসছে ছাত্র নেতৃত্বের মুখে বা ছাত্র প্রতিনিধিদের মুখে, এবং আপনি ফেসবুকে এদের একে অপরের উপর আক্রমণের যে ভাষাগুলি, সেগুলি কোনোভাবে গ্রহণযোগ্য না, একেবারেই না। তারপর আপনি ধরেন এই যে সরকারের আমলে যে ঘটনাগুলি ঘটছে, এই যে মান্না ভাই যে জিনিসটা বললেন যে দীর্ঘ সময় আমরা 7 মাসের মতো সম্ভবত মানে ব্যবধানগুলি নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ রাজনীতিতে একটা সমঝোতার জায়গা তৈরি করার জন্য একসাথে বসছেন। এবং এরকম একসাথে বসে কথা বলা বিগত 50 বছরে আমরা দেখিনি। এবং একটা আমাদের সবার ভিতরে একটা ধারণা ছিল যে যেই জায়গাগুলিতে ওনারা একমত হতে পেরেছেন সেই জায়গার প্রতি ওনারা শ্রদ্ধাশীল থাকবেন, কাদা ছুড়াছুড়ি করবেন না। কিন্তু আমরা দেখলাম সেই জায়গাগুলি নিয়ে এখন যে পরিমাণ কাদা ছুড়াছুড়ি হচ্ছে, অর্থাৎ যতটা অগ্রগতি তার চেয়ে বেশি আমরা পিছিয়ে যাচ্ছি। এবং আরেকটা জিনিস হচ্ছে, রাজনীতিতে যে নীতিবোধের একটা ব্যাপার আছে, সেটা কিন্তু আমরা ভুলতে বসছি। যে কথাটা মান্না ভাই বললেন, মান্না ভাইয়ের মতো করে, যে ওখানে তো এই জিনিসগুলি চর্চা করা হয় না, এটা সত্য। বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে যে চর্চাগুলি হয়ে আসছে, বিশেষ করে উদীয়মান শক্তির, সেই চর্চাগুলি কিন্তু গণতান্ত্রিক ছিল না, শোভনীয় ছিল না, এবং একটা সভ্য সমাজের সংস্কৃতির আশেপাশেও ছিল না। আর এখন যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, একটা বিজয় তো অর্জন হয়েছে, মানুষ তো কাঙ্ক্ষিত একটা ফলাফল চাচ্ছে। মানুষ তো শুধু শেখ হাসিনার পলায়নটা চায়নি, মানুষ চেয়েছে এর পাশাপাশি গুণগত কিছু পরিবর্তন দেখতে, এবং সেইটা কিন্তু সম্ভব ছিল। কিন্তু আপনি দেখেন
5 তারিখের পর থেকে রাজনৈতিক দল নিজেরা নিজেদেরকে সরিয়ে নিয়েছে, পাশাপাশি যারা সরকার গঠন করেছেন শুরুতে তাদের এক ধরনের অবহেলা ছিল, এবং যার জন্য আমরা দেখেছি আধা ঘন্টা করে এক একটা রাজনৈতিক দলকে সময় দিয়ে, আধা ঘন্টায় তো শুভেচ্ছা বিনিময় হয় না। তার মানে শুরুর থেকে কিছু ভুল যেটা আজকে মানে বিষ বৃক্ষের মতো আমাদেরকে গ্রাস করছে। এখন পর্যন্ত একটা নির্বাচন করার জন্য যেই ধরনের সমঝোতা, যেই ধরনের রোডম্যাপ এবং যেই ধরনের প্রশাসনকে যেভাবে সংহত করা, সেই জায়গাগুলিতে কিন্তু দুর্বলতা কাটছে না। যতই মুখে বলে যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন, এখন পর্যন্ত না। যদি সম্পন্ন হতো, আমি একটা জায়গা চ্যালেঞ্জ করছি, আরে ভাই ভোটে কে কাজ করবে সেটা লটারির মাধ্যমে হবে? লটারি তো হতে পারে যে সম অবস্থা সম্পন্ন কিছু মানুষকে কোথায় ট্রান্সফার করবে না করবে সেই জন্য, কিন্তু নির্বাচনটা তো খুব জটিল কঠিন একটা ব্যাপার। আর আমাদের দেশে 40 বছর যার বয়স বা 35 বছর, তারা জীবনে প্রথম ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন, এবং এইখানে এখন রাজনীতির বাতাসে নানান ধরনের কথাবার্তা আছে। এবং আমরা ইতিমধ্যে যে জিনিসটা খুব আমার মনে হয় খুব খেয়াল করা উচিত, যে এই সময়কালে নানান টাইপের গোষ্ঠী আছে, অদৃশ্য কিছু শক্তি আছে। এটা দিয়ে আমি সেনাবাহিনী বলতে চাই না, অদৃশ্য আরও কিছু শক্তি আছে সমাজে, যাদের চিন্তা চেতনার ভিতরে উগ্রতা আছে, যারা ধর্মকে ব্যবহার করে একটা স্পেস তৈরি করার চেষ্টা করছে, একটা অস্থিরতা তৈরি করতে চেষ্টা করছে, অস্থিরতার মধ্য দিয়ে তারা বেহাত হওয়া বিপ্লবের সন্ধান করছে, এরকমও কথা অনেকে বলেন। তো এই জায়গাগুলি আমাদের খেয়াল রাখতে হবে। এই যে সাংস্কৃতিক অঙ্গনে যে আক্রমণ, এইটা কিন্তু মানে এইটাকে হালকা করে দেখার সুযোগ নেই। আমাদের বাঙালি সংস্কৃতির পার্ট কিন্তু বাউল সঙ্গীত বলেন, তারপরে পালা গান বলেন, তারপর অন্যান্য যে বিষয়গুলি আছে, আপনি দেখেন ওই জায়গাটা যদি আপনি গুড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার সংস্কৃতির একটা জায়গা, একটা বড় জায়গা আপনি ধ্বংস করে ফেলতে পারেন। আপনি যদি বিভিন্ন তারিখগুলি আমরা যে পালন করি, নববর্ষ, তারপরে অন্যান্য যে কালচারাল যে ইয়েগুলো, সেগুলোতে যদি আপনি পরিবর্তন আনতে চান, তারপর আপনি যদি এখন বইপত্রেও শুনতেছি বিভিন্নভাবে পরিবর্তনের চেষ্টা হচ্ছে, আপনি 24কে 71-এর মুখোমুখি দাঁড়া করায়েন না ভাই, প্লিজ। 24কে 71-এর জায়গায় 24-24-এর জায়গায় এই জায়গাটা মুখোমুখি করেন না। যদি স্বাধীনতা নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করে থাকে সেটার বিচার হোক, তাকে আমরা নিন্দা করি, কিন্তু আমাদের স্বাধীনতাকে তো নিন্দা করার স্কোপ নেই। যেই স্বাধীনতা আমার পূর্বসূরীদের রক্তের বিনিময়ে এসছে, যেই স্বাধীনতার জন্য প্রায় 2-3 দশক আন্দোলন সংগ্রাম করে অনেক মানুষের রক্তের বিনিময়ে চূড়ান্ত অর্থে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে ভৌগোলিক স্বাধীনতাটা অর্জন করা হয়েছে। পরবর্তীতে আমাদের অনেক ঘাত প্রতিঘাতে অনেক ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, কিন্তু তার মানে কিন্তু এইটা বলার সুযোগ নেই যে আমি আমার জাতীয় সঙ্গীত পাল্টায় ফেলবো, আমি মুক্তিযুদ্ধের মধ্যে যে আমার আকাঙ্ক্ষা গ্রো করছে সেইটার ভিত্তিতে যে জিনিসগুলি অর্জন করেছি সেগুলিকে আমি মাটির সাথে মিশিয়ে দেব, এইটি বলার করার কোনো সুযোগ নাই। ওইটি করতে গেলে বাংলাদেশ মহা সংকটে পড়বে, যেই সংকট থেকে খুব সহজে উত্তরণের পথ থাকবে না। আমি একটু নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আপনার কাছে জানতে চাই যে বিএনপির তো একটি প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে গত 3 নভেম্বর 237টি আসনে। তো আপনি তো বোধহয় বিএনপির সাথে জোটে আছেন এবং সেই জোটবদ্ধভাবেই আপনার নির্বাচন করার কথা। তো সেই জায়গাটায় কিন্তু সারা বাংলাদেশেই বিএনপির এই মনোনয়ন নিয়ে যারা মনোনয়ন পাননি তারা এক ধরনের নিজেদেরকে যোগ্য করে তোলার জন্য বা জানান দেওয়ার জন্য কিন্তু নানান ধরনের কর্মসূচিতে যাচ্ছেন, মিছিল, বিক্ষোভ, সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটেছে। তো সেই জায়গাটায় আপনার অবস্থানটা কি? আপনি আসলে কি ভাবছেন নিজেকে নিয়ে বা আপনার দল? আমি বলি যে জোট আছে আমাদের মধ্যে, এখন এরকম করে বলা যায় না। জোটটা তো ছিল যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইটা চালু ছিল, ওই যুদ্ধে যখন জিতেছি তারপরে ওই এজেন্ডা নাই। তবে চলতে চলতে আমাদের সংস্কার একটা এজেন্ডা এসেছিল, সেই এজেন্ডাই আমরা একমত হয়েছিলাম, 31 দফা আমরা সবাই মিলে তৈরি করেছিলাম। কিন্তু সংস্কারের প্রক্রিয়াটা যেভাবে চলেছে সেটা 31 দফা ধরে করা হয়নি, ওটা অলটুগেদার ডিফারেন্ট একটা প্রপোজাল ছিল। এবং সেই জায়গাতে বহু ক্ষেত্রে আমাদের ডিফারেন্স হয়েছে। যেমন বিএনপি যে জায়গাগুলোতে
নোট অফ ডিসেন্ট দিয়েছে তার অধিকাংশ জায়গায় আমরা মনে করি এই নোট অফ ডিসেন্ট দেওয়াটা জাস্টিফাইড হয়নি, এগুলো আমরা বলেছি ওপেনলি। ফলে এটাকে তো আপনি জোট বলতে পারেন, একদম বেসিক প্রিন্সিপাল জায়গায় মিলল না। তাহলে আপনি যদি একটা নির্বাচনী জোট করেন তাহলে নির্বাচনের একটা ম্যানিফেস্টো হবে যেটা কমন হবে, যেটার ভিত্তিতে আপনি সরকার করলে সেগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে না। এখানে বিএনপি বলছে যে আমরা সমঝোতা করব, আর সমঝোতার ব্যাপারটা খুবই লুজ, ওই লুজ কনফেডারেশন যেরকম আমরা বলি এরকম লুজ ব্যাপার হবে। সেই কনফেডারেটিং যে ক্যান্ডিডেট সিলেকশন বা সমঝোতা, এইটারও কিছু এগোয়নি বলতে আমাদের সাথে তারা তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে একজনের নামও বলেননি যে তাদের ব্যাপারে বা তার ব্যাপারে আমরা ডিসাইড করেছি, নট ইভেন মে, যেহেতু আপনি আমাকে আলাদা করে প্রশ্ন করেছেন। তাহলে ব্যাপারে এরকম আছে যে তারা তাদেরগুলো ডিক্লেয়ার করেছেন, এবং সেটা পত্রপত্রিকায় যেরকম দেখছি তারা অনেকগুলো জায়গা থেকে খুব বড় রকম সংকটের মধ্যে আছেন। তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন তারা কত 30টা বা 40টার মতো সিট নতুন করে রিশাফল করবেন। আই এম অ্যাফ্রেড যে এইটা রিশাফল করলে যাদের দেওয়া হয়েছিল ওরা আবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এগুলো তারা সামলাতে পারবেন আমার কাছে মনে হচ্ছে না। এই উদাহরণ দেখিয়ে অন্যরাও আবার নতুন করে হ্যাঁ মানছে না তো, ডিক্লেয়ার করেছে সে তো মাঠে যেতে পারছে না, বলছে না এগুলো তো নতুন ডিক্লেয়ার করবে, কোনটা ডিক্লেয়ার করবে দেখো, তোমরা এখন করতে পারবে না। ফলে তারা মনোনয়ন রেসে পিছিয়ে পড়ে গেছে অলরেডি, এবং তারা তাদের মানে নির্বাচনী রাজনীতি বা রাজনীতির ন্যারেটিভটাই মানুষের সামনে আনতে পারেনি। কী নিয়ে তারা নির্বাচনে যাচ্ছে? বলছি আমরা যে নতুন দেশ গড়ব, সংস্কার করব, কিন্তু সুনির্দিষ্টভাবে কী কী সেই কর্মসূচি আমরা যে কাজগুলো করেছি এই সংস্কারের নামে, এটা কিন্তু প্রধানত পলিটিক্যাল, কনস্টিটিউশনাল, হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, এগুলোর উপরে। আপনি তো ইকোনমির উপরে বলেন নাই কীভাবে আপনি ডেভেলপমেন্ট করবেন, কীভাবে সেটার ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করবেন। এতদিন পর্যন্ত ডেভেলপমেন্টের গত 15 বছর কনসেপ্ট হচ্ছে কেবল ভার্টিক্যাল, এটা ল্যাটারাল কিছু নেই। ফলে ইনকাম ইনইকুয়ালিটি বেড়েছে। আপনি দুটোই অ্যাড্রেস করতে হবে, এগুলো কোনো দিকে যেতে পারেননি। কয়েকবার দেবপ্রিয় অভিযোগ করেছেন যে তারা যে কর্মসূচিটা দিয়েছেন এটা যে সরকার পক্ষ পড়ে দেখেছে সেটাই তারা ভালো করে বুঝতে পারেননি, তারা এগুলোর মধ্যে কোনো অ্যাপ্রোচই দেননি। ফলে দাঁড়ানো যে অনেকগুলো টাস্ক সামনে আছে। ভার্চুয়ালি বিষয়টা এরকম দাঁড়াবে যে কোনোভাবে নির্বাচনে জিততে হবে, এই কথাটাই এখন মুখ্যত হয়ে যাবে। এবং এই ট্রেন্ডটা কিন্তু খারাপ। যে নির্বাচনের মধ্যে কোনো রাজনীতি নেই, যে নির্বাচনের মধ্যে কোনো টার্গেট নাই, সেই নির্বাচন মানে কেবল জেতার যদি প্রশ্ন হয় তাহলে আপনি দেখবেন যে কারো যে কতগুলো হোন্ডা, কতগুলো গুন্ডা, এগুলোই তো হিসাব হবে। এই থোরবড়ি খাড়া, খাড়াবড়ি থোর, থোরবড়ি খাড়া, খাড়াবড়ি থোর তো আছে। আমি বলছি তার চেয়ে বড় হচ্ছে যে আপনি দেখবেন ভালো একটা লোক, যোগ্য লোক, কমিটেড, কিন্তু সে টাকা নেই, ও রেসে টিকবে কি না, তার চেয়ে এর টাকা আছে টিকবে, ওর হয়তো একদম জাতা একটা লোক তবু তাকে দেওয়া হচ্ছে। এরকম হয়, এখন হয়েছে, আমি এরকম অভিযোগ করছি না, কিন্তু আমি বলছি যে এইরকম প্রবণতা হয়, এটা নিয়ে অতীতে বহু কথাবার্তা হচ্ছে। সেদিক থেকে এটার খুব কোয়ালিটেটিভ কোনো চেঞ্জ হয়নি। আমি আমার এলাকায় যেটা দেখি, ধরেন আমরা যেহেতু আলাদা একটা জোট আছি, তো আমরা তো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছি, সে হিসেবে আমি আমার জোটের ক্যান্ডিডেট, আমার পার্টির ক্যান্ডিডেট। আমি বলেছি মানুষকে যে আমি ইলেকশন করব বিকজ আমার পার্টি এবং আমার জোট আমাকে মনোনয়ন দিয়েছে। এরপরে যদি সমঝোতা হয় তাতে যদি আমি থাকি বা বাদ পড়ি, সেটা যদি হয় তাও বলেছি যার সিদ্ধান্ত আমি তাই মেনে নেব। কিন্তু এই ঘোষণার পরে তারা যেটা ঘোষণা করেছেন সেইখানে বিএনপির পক্ষ থেকে আমার এলাকায় কোনো ক্যান্ডিডেট দেওয়া হয়নি। তারা সবাই ধরে নিয়েছে যে এটা আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এইটা তো বিএনপির ওখানে যারা আছে তাদেরকে ওরকম করে সম্ভবত বলা হয়নি, যে জন্য তারা এটা মানছেন না। সমস্ত জায়গাতে আছে। আমরা 6টা দল মিলে জোট, গণতন্ত্র মঞ্চ, 6টা দলের টপার মানে প্রেসিডেন্ট লেভেলে, প্রত্যেকের জায়গায় এই সমস্যা হচ্ছে, প্রত্যেকের জায়গায়। এবং এই সমস্যা নিয়ে চলতে যদি থাকি, আলটিমেটলি এটা বয়েল ডাউন করবে কোথায়, ঠেকবে গিয়ে কোথায়, আমি সেটা করে বলতে পারছি না। এই তুলনায় তাদের যারা প্রতিপক্ষ হচ্ছে জামাত বা অন্যদের, এরা কিন্তু তাদের টার্গেট নিয়ে তাদেরটা এক্সপ্লেন করেই সামনের দিকে যাচ্ছে। পরিবর্তনটাই আমি দুটোর মধ্যে বলি, জামাত হয়তো ধরেন একটা সমাজ পরিবর্তনের কর্মসূচি, অর্থনৈতিক সামাজিক
দিয়ে মাঠে নামেনি, কিন্তু তারা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের অভাব অভিযোগের সাথে থাকছে। এরকম আমি কোথাও কোথাও শুনছি যে আওয়ামী লীগের কোনো নেতা হয়তো পলাতক, তার বাড়িতে হয়তো চুলা জ্বলে না, তারা গিয়ে পারলে চাল দিচ্ছে। তার মানে আওয়ামী লীগের এটা একটা বিরাট ইলেকশনারিং, কিন্তু এক ধরনের সিম্প্যাথি নেওয়া, সাপোর্ট নেওয়া। বিএনপি বরঞ্চ উল্টা মামলা দিচ্ছে হয়তো তাদের নেতারা। ফলে মানুষের কাছে মনে হচ্ছে যে ওদের অ্যাটিটিউড অনেক হিউম্যান, এদের অ্যাটিটিউড সেরকম মানবিক নয়। এই ক্রাইসিসটা আছে, এই ক্রাইসিসের মধ্যে দিয়ে এগুচ্ছে। কতদূর কীভাবে যাবে ভবিষ্যৎ দেখতে হবে আরও। জি, ধন্যবাদ। নূর খান লিটন, আপনার কাছে আসতে চাই, যেহেতু মাহমুদুর রহমান মান্না জামাতের একটি প্রসঙ্গ এনেছেন, তো বিএনপির মহাসচিব গত পরশু দিন বোধহয় যে একটি অভিযোগ করেছেন যে জান্নাতের টিকিট দেয়া হচ্ছে, এরকম বক্তব্য দিয়ে ভোটার টানার চেষ্টা করা হচ্ছে, এরকম অভিযোগ করেছেন। তো জিনিসটা কি এরকম সঠিক, বা আপনি কি মনে করেন যে এইভাবে আসলে ভোটে প্রভাবিত করার জন্য এই ধরনের কথাবার্তা বলা উচিত রাজনৈতিক দলগুলোর? দেখেন, গ্রাম অঞ্চলে এই ধরনের কথাবার্তার একটা প্রভাব কিন্তু পড়ে না, এটা বলার সুযোগ নেই। আরেকটি বিষয় হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনি যদি শাহজাহান চৌধুরী সাহেবের বক্তৃতা খেয়াল করে থাকেন গত পরশুদিন সাতকানিয়ার, উনি যেভাবে কথাগুলি বলেছেন, এটা একটা দুঃসাহস, এবং এই ধরনের বক্তব্য রাজনীতিতে দেওয়া উচিত না। জামাতের মতো সংগঠন হুমকির মতো করেই দিয়েছে। জামাতের মতো সংগঠন, আমি ভাবিনি যে এই ধরনের বক্তব্য দেওয়ার পরও 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি। এটি কিন্তু একটা পরিবর্তন দেখছি, যে জামাতও এই হাওয়ায় গা ভাসিয়ে দিচ্ছে। যেমন মান্না ভাই যেটা বললেন সেটা সত্য, যে একদিকে দেখা যাচ্ছে যে কোনো একটি রাজনৈতিক দল ওই অপোনেন্ট গ্রুপের বাড়ি ঘর দখল করছে, ব্যবসা বাণিজ্য দখল করে নিচ্ছে, তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। আবার নির্বাচনের ক্ষেত্রে জামাত দেখা যাচ্ছে যে তার পাশে যেয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এইটার কিন্তু একটা প্রভাব পড়বে, সে যে দলেরই হোক না কেন। আর এটা যে জামাত শুধুমাত্র একটি দলের ক্ষেত্রে করছেন তা না। আপনি 5ই আগস্টের পরে বন্যা যদি খেয়াল করে দেখেন, বিভিন্ন জায়গায় মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের উপরে যে আক্রমণগুলির ঘটনা আমরা লক্ষ্য করেছি বা কিছু কিছু ঘটেছে, সেই জায়গাগুলিতে যে পদক্ষেপগুলো তারা নিয়েছে, এমনকি ঢাকায় মন্দিরে যে দাঁড়ানো, এইটা জামাতের সমসাময়িক কালের রাজনীতির অনেকটা পজিটিভ দিক আমি লক্ষ্য করেছি। তো এই জিনিসগুলি তো একটা প্রভাব ফেলবে, এটাকে আপনি উড়িয়ে দিতে পারেন না। আবার পাশাপাশি ওই ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি যে জামাত কি তাহলে কোনো দখলদারিত্বের নাই? আছে। জামাত কি হুমকি দিচ্ছে না? দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোন কাজটি সে বেশি করছে, সেটার উপর নির্ভর করবে। বিএনপি যেমন অগোছলাভাবে যা করছে, কোনো নিয়ন্ত্রণহীন, বাধাহীন, যা ইচ্ছা তাই করে ফেলছে। এবং সর্বশেষ যে ঘটনাটা, আপনি কয়েক হাজার মানুষকে আপনি শোকজ করলেন, বহিষ্কার করলেন, সাসপেন্ড করলেন, তার প্রতিফল কি দেখলাম? পাবলিক হিসাবে তো দেখতে চাই যে ওই জায়গা থেকে তারা সরে আসতে পারছে কিনা। পারেনি। আজকে যদি তারা ধরেন নির্বাচনে, এদের বেশিরভাগই বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনি যদি দেখেন এখন জোটের রাজনীতি বলেন বা সমঝোতার কথা বলেন, যেটাই বলেন, যাদের সাথে সমঝোতা করবেন সেই জায়গাগুলির ক্যান্ডিডেটের যোগ্যতার কারণেই তো করবেন। হয়তো তাদের কাছে টাকা নেই, হয়তো মাসেলম্যান নেই, তাহলে সেই জায়গাগুলি আপনারা কিভাবে সাহায্য করবেন? আপনারা কি সেখানে যে আপনাদের যে সমস্ত কর্মীরা বিরোধিতা করছে তাদেরকে নিবৃত্ত করবেন? আপনারা কি আপনাদের পলিটিক্সটা কর্মীদেরকে বুঝতে দিবেন, নাকি এটা চলমান রাখবেন? যদি চলমান রাখেন তাহলে বুঝতে হবে যে সেই শেখ হাসিনা যেমন চেয়েছিল দাস দাসী তৈরি করতে, আপনারাও সেটা চাচ্ছেন। সেটা তো সবাই সেটা যাবে না। সবাই কি গেছে গতবার? সবাই তো যায়নি। একটা অংশ তো বিরোধী দল বিরোধীতে ছিল। সবাই তো আর দাস দাসী হতে চায় না। আপনি যে ট্যাবলেট দিয়েই দাস দাসী বানানোর চেষ্টা করেন কিনা, মুক্তিযুদ্ধের চেতনা বলে তো আপনি দাস দাসী তৈরি করেছেন। সবাই তো যায়নি। এখন রাজনীতিতে পরিশুদ্ধ করার একটা ব্যাপার আছে। আমাদের সামনে একটা সুযোগ আসছে, সেই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত। সেটা বিএনপি হোক আর যে কোনো দলই হোক, তাদের উচিত পরিচ্ছন্ন রাজনীতি, ন্যায্যতার ভিত্তিতে এবং নীতিহীন জায়গা থেকে সরে আসা। আমাদের রাজনীতিটা হয়ে গেছে নীতিহীন রাজনৈতিক চর্চা। আদর্শিক লড়াইটা রাজনীতির ভিতর নাই, দলের ভিতরও নেই। সেই জায়গাটা পুনঃস্থাপিত কিভাবে করা যায়? এটা তো ছিল এক সময়, তো 60-এর দশকে ছিল। এই জায়গাটাতে যদি ফিরে যেতে পারেন,
আর ওই যে রাজনীতির সংস্কৃতিতে যে ভাষা প্রয়োগগুলি এখন করছেন, অসম্মান করছেন, ওই জায়গা থেকে যদি ইয়াংদেরকে সরিয়ে আনতে পারেন তাহলে একটা ভালো নির্বাচন দেখব আমরা, ভালো প্রতিনিধিত্ব করার মতো পার্লামেন্ট আমরা দেখব, এবং পার্লামেন্ট প্রাণবন্ত হবে, পার্লামেন্টে সাধারণ মানুষের কথাগুলি আমরা প্রতিধ্বনি দেখব। আর তা না হলে ওই যে গাড়ির লাইসেন্স কী করে, ট্যাক্স ফ্রি গাড়ি, আর কতটা ওই বরাদ্দ 5 কোটি টাকা ছিল না কয় কোটি ছিল যেটা হিসাব দিতে হতো না, এই সব নিয়েই দেন দরবার দেখব পার্লামেন্টে। দাসদাসী তৈরি হবে, লাভ হবে না। কিন্তু যদি এই জায়গা সঠিকভাবে চিন্তা করেন, আপনি এখন ঘোষণা দেন না যে ভাই এত গাড়ির দরকার কি, জামাত তো একটা ভালো ঘোষণা দিয়েছে যে আমরা গাড়ি নেব না, এই ঘোষণাগুলি দেন না। এত কি স্যাবলা হয়ে গেছেন যে গাড়ি লাগবেই আপনার? আর এমন অবস্থা যে যে সমস্ত বিপ্লবীরা বিপ্লবের কথা বলতো, এই সুযোগ পেয়ে দেখছি সবচেয়ে দামি গাড়িগুলি তারাই ক্রয় করেছে। দুর্ভাগ্যজনক আমাদের। জি, ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে ওই বিষয় নিয়ে আসতে চাই যে জান্নাতের টিকিট নিয়ে অনেক ধরনের রাজনৈতিক অঙ্গনে কথাবার্তা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আসছে যে একটি নির্দিষ্ট দলকে ভোট দিলে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে, এবং বিএনপি মহাসচিব আরেকটা অভিযোগ করেছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শেষ 10 বছর জামাতের ভূমিকাটা আসলে রাজপথে সেরকমটি ছিল না। এটা আপনি কি সঠিক বলে মনে করেন? শেষের কথা দিয়ে শুরু করি। এই কথাটা উনি এখন বলছেন, আমার স্মৃতির মধ্যে আসছে না। শেষ 10 বছরে তারা তেমন কোনো ভূমিকা পালন করেনি এরকম যদি আমরা বলি, তো 28 অক্টোবরেও তো তারা যৌথ প্রোগ্রামই করেছেন। এরা করেছে পার্টি অফিসের সামনে, ওরা করেছে ইয়ের সামনে, ওই আপনার মতিঝিলিয়া চত্বরে ব্যাংকের সামনে করেছে। তো মানে রাজনীতিতে এই চর্চাটাও বাদ দেওয়া উচিত যে আমি আপনাকে আন্ডারমাইন করার চেষ্টা করব, দরকার নেই। তো আপনি আপনার পলিসি দিয়ে বলেন, আপনার আচরণ দিয়ে বলেন, এবং সেই ক্রিটিসিজমে আপনি রুথলেস হন, আমি কোনো আপত্তি করব না, কিন্তু আপনি ফ্যাক্ট ডিস্টোর্ট করে কিন্তু বলতে পারবেন না। মির্জা ফখরুল সাহেব ব্যক্তিগতভাবে ভদ্র মানুষ, উনি এরকম মিথ্যাচার করেন, অন্য কিছু করেন না, কিন্তু তারপরেও মাঝে মাঝে আমার মনে হয়েছে যে কথাবার্তা বলবার সময় তার হয়তো একটু আউট অফ দি লাইন হয়ে যায়। যেরকম বলেছেন না, ডক্টর ইউনূসের মধ্যে আমি জিয়া রহমানের সেই ছবি দেখতে পাচ্ছি। আমি কথাটা হঠাৎ মুখে এসে গেল তাই বলে ফেললাম। আমরা যে বলবার ইচ্ছা ছিল বা চিন্তা করি এটা বলছি সেরকম না, কিন্তু সেই মানুষই আবার বলছেন উনি এই 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 করেছেন, মেলে না। এই জায়গায় আমি বলছি আমার মনে পড়ছে না যে জামাত লাইন থেকে 10 বছরে আন্দোলন লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। কিন্তু আমি এইটা বলি, ধরেন আমরা যেমন গণতন্ত্র মঞ্চ আমরা মনে করি যে 28 অক্টোবরের পরে যখন মাঠে কেউ ছিল না, লাগাতার ছিলাম, আমরা ক্লেম করতে পারি, বিভিন্ন আমাদের কাছে ডকুমেন্ট আছে, কিন্তু এইটা নিয়ে অন্যকে ছোট করতে চাই না যে আপনারা ছিলেন না আমরাই ছিলাম। ঠিক এরকম করে আরেক জায়গাতে গিয়ে ওই কথা বলতে চাই না। আমি মনে করি যে কম বেশি ভূমিকার প্রশ্ন আছে। জামাতের উপরে সরকারের যে বিশেষ একটা রোষ ছিল, সেটা যতক্ষণই না মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা থেকে তার প্রতি চাই বেশি করে যে মানে গণতন্ত্রের নামে তাদেরকে ঘায়েল করা, এইটা তো আমরা দৃশ্যত দেখলাম যেভাবে ফাঁসি টাসি হয়ে গেল। সেদিক থেকে জামাতের ত্যাগটাকে আমি ফেলে দেব না, কিন্তু তারপরেও কথা আছে যে জামাত বেহেশতের টিকিট বিক্রি করবে, বেহেশতের টিকিট বিক্রি করবে, তাদেরকে বেহেশতের কোনো টিকিট হয়নি কি। আবার আমি এটাও বলছি আমাদেরকে ভোট দিলে আপনারা বেহেশতের টিকিট পাবেন, এই রকম করে তারা কোনো বক্তৃতা করেছে বলেও আমার কাছে কোনো ডকুমেন্ট নেই। কিন্তু হ্যাঁ, আমার এলাকাতে ধরেন একবার জামাতের এমপি জিতেছিলেন, যখন আমিও প্রার্থী ছিলাম, তখন তারা যেগুলো বক্তৃতা করেছে সেগুলো আমি ফলো করতাম। এইটা বলতেন তারাই আল্লাহর আইন শাসন করতে চান, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাতে পারেন, আল্লাহর পেয়ারা বান্দা তারাই, আল্লাহর এই পেয়ারা বান্দাদের ভোট দেন, আল্লাহ খুশি হবেন। মানে বক্তৃতার ল্যাঙ্গুয়েজেও তো আপনি অনেক জার্গন তৈরি করতে পারেন, একটা ধোঁয়া জাল তৈরি করতে পারেন, যার মধ্যে দিয়ে আপনার মূল কথাটা বলা হলো, আবার ধরতেও পারবেন না, আমি তো ডাইরেক্ট এই কথা বলতে পারি। এইভাবে জামাত এটা বোঝাতে চেষ্টা করেছে যে আল্লাহর প্রতিনিধি তারাই এবং তাদেরকে ভোট দেওয়া উচিত, এটা আমি মনে করি। কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে হয়তো বলেনি, কিন্তু আমি মনে করি যে ওই রকম করে বললেও সেটা একটা অন্যায় বলা হচ্ছে, কারণ আল্লাহকে আপনি ভোটের উদাহরণ ভিডিও আমরা দেখেছি যে এরকম কথা এসছে। হ্যাঁ, তো আপনি তো ভোটের মানে দাঁড়িপাল্লায় আল্লাহকে আনতে পারেন না, তো সেটা খুবই গর্হিত অপরাধ, এবং এইটার তারা কোনোদিন কোনো ব্যাখ্যা দেয়নি। যেরকম এই যে সাতকানিয়ার শাহজাহান চৌধুরী যে বক্তৃতা করলেন, তাকে তারা ডিফেন্ড করবার চেষ্টা করেছেন, এটাকে তো ডিফেন্ড করার কোনো জায়গাই নাই।
উনি এতই নেকেডলি কথাটা বলেছেন যেটাকে কন্ডেম করার কোনো বিকল্প নেই। বড় জোর তার প্রতি ভালোবাসা থেকে চুপচাপ হজম করে যেতে পারে, কিন্তু জামাত তাকে ডিফেন্ড করবার চেষ্টা করেছে। আরও দুটো একটা কথা বলি, আমি আবার বলি, জামাত সম্পর্কে আমার অপোজিশন আছে পলিটিক্যালি, ফিলসফিক্যালি, ইথিক্যালি। আমি মনে করি রিলিজিয়ানকে রাজনীতির মধ্যে আনবার দরকার নেই। সেটা আনলে রিলিজিয়ান ক্ষতিগ্রস্ত হয়। আপনি যে স্রষ্টার কথা বলে সেই স্রষ্টা ডিভাইডেড হয়ে যায়, এগুলো না করাই উচিত। কিন্তু একই সাথে সাথে এটাও ঠিক যে আপনি রাজনীতির নামে এই যে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন, সেই বিভ্রান্ত করবার চেষ্টা থেকে যদি সরে না যান তাহলে সেটা আপনার নিজের উপরেও লাগবে, কারণ শেষ মতো ভোটের ব্যবসাতে করবেন। এই যে পূজার সময় দেখলেন আপনারা বিভিন্ন জায়গাতে গিয়ে দুর্গা মায়ের সামনে বসে আছে অনেকক্ষণ ধরে, তাদের দলের মধ্যে সমালোচনা হয়েছে, তো আমরা কি তাহলে মূর্তি পূজা করছি, মূর্তি পূজাকে সমর্থন করছি? এই প্রশ্নগুলো জবাব দিতে হবে। প্রোগ্রেসিভ রাজনীতির মানেই হচ্ছে একটা গতির পক্ষে থাকা। এটার মানে গতির পক্ষে আছেন মানেই যে আপনি ইতিহাসের চাকা বদলে দিচ্ছেন, তারা আপনি একটা অন্যের পক্ষে দাঁড়াচ্ছেন সেটা না। আপনি শহীদ মিনারে গিয়ে ফুল দিচ্ছেন, কত কথা তারা বলেছে, ফুল দেওয়া মানে একটা শেরিকি কাজ, কত কি। তো এখন ফুল তো তারাও দিচ্ছেন, গানও গাচ্ছেন, এগুলো অনেক কিছুই হয়তো তাদের আরও করতে হবে। এরকম ছোটোবেলা দেখেছিলাম মসজিদে মসজিদে খুতবা পড়াতো, চাঁদের গেছে মানুষ, এটা বিশ্বাস করতে হবে যে চাঁদ দেখে রোজা রাখি, তার উপরে পা রাখা মানে তাকে লাথি দেওয়ার সমান, যে চাঁদ দেখে রোজা রাখি তাকে লাথি দিতে পারি, মানে কত বড় মূর্খতা বলেন। আমরা সবসময় এটা বলেছি, এই অজ্ঞানতার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, জ্ঞানের জায়গায় যান। আপনি আপনার ধর্ম বিশ্বাস নিয়ে থাকেন, আপনি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, প্রতিপালন করেন, একজন আচারী মুসলমান হন, সব কিছু ঠিক আছে, কিন্তু অজ্ঞানতার দিকে টানবার চেষ্টা করা যাবে না, ওখান থেকে রক্ষা করতে হবে। এইটা জামাতকে আগামী দিনে ফেস করতে হবে। এখন ধরেন চূড়ান্ত আওয়ামী অত্যাচার নির্যাতনের প্রেক্ষিতে যখন বিএনপি হয়তো তার পাল্টা জবাবটা দিতে পারে নাই, হয়তো তখন জামাত ছাত্রদেরকে অন্যদেরকে আচরণ দিয়ে খুশি করতে পেরেছে, কিন্তু সেটা আপত্তিক, কারণ আলটিমেটলি যে পলিটিক্যাল কোয়েশ্চেন, সেই পলিটিক্সে আপনি যদি আনসার করতে না পারেন তাহলে জিততে পারবেন না। জি, ধন্যবাদ। আমি নূর খান লিটন আপনার কাছে ছোট্ট একটি বিষয়, অন্য একটি বিষয় নিয়ে আসবো, খুবই সংক্ষেপে বলবেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত এবং শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের কথা ছিল, সিদ্ধান্ত ছিল সরকার হঠাৎ করে সেই জায়গাটা থেকে পিছিয়ে এসছে, কারণ কি বলে মনে করেন? দেখেন, একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, এই শিক্ষকগুলি কিন্তু ছিলেন, এই জায়গাতে ফুল স্টপ টানার চেষ্টা করেছেন, এবং এইটা নিয়ে যদি একটা গোষ্ঠী খেয়াল করেন, যে একটা গোষ্ঠী কিন্তু একটা মানে চাপ তৈরি করেছিল যে এই শিক্ষকদের দরকার নেই, ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও। এইটার মধ্য দিয়ে মৌলিক যে চরিত্র আমাদের যে মৌলিক চরিত্র প্রগতির পক্ষে, সেই জায়গাটাকে বাধাগ্রস্ত করতে চায়। এবং এই রাজনীতিটা কিন্তু ছোট ছোট অদৃশ্য কিছু শক্তি এটা কিন্তু বহমান রাখার চেষ্টা করছে, যার জন্য দেখেন কোনো কথা নাই বলা নাই, হয়তো দেখা গেল মান্না ভাইয়ের বাড়িতে আগুন দিয়ে দিল, কোনো কথা নাই বলা নাই অমুক অফিস ভেঙে দিল। এই যে কাজগুলি হচ্ছে, এটা হচ্ছে ওই অদৃশ্য শক্তির, ওই অদৃশ্য রাজনৈতিক শক্তির, এবং এটা দিয়ে একটা সমঝোতার জায়গা ধ্বংস করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি রেখে, ওই যে বলে না বেহাত আমার হাত থেকে চলে গেছে, আমি ওইটা পুনরুদ্ধার করতে চাই, এই যে একটা আকাঙ্ক্ষা কিছু মানুষের ভিতরে, এইটা ধর্মীয় মানুষ আছে, ধর্মের বাইরেও কিছু কিছু গোষ্ঠী আছে, এরা এই পরিস্থিতিটা জিয়ায় রাখতে চায়। এবং এইটা জিয়ায় রাখতে যেয়ে তারা কখনো অমুকের অপসারণ চাই, তমুককে গদিচ্যুত করতে চাই, এটা করার মধ্য দিয়ে আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে দেওয়া, যাতে নির্বাচন না হয়। এবং এই গোষ্ঠী কিন্তু হটকারী গোষ্ঠী, এই গোষ্ঠীকে চিহ্নিত করতে হবে। আমাদের সময় শেষ, আমরা শেষ করব। জিনিসটা এরকম হতে পারতো যে সঙ্গীত এবং শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ হবে, পাশাপাশি ধর্মীয় শিক্ষকও নিয়োগ দিতে হবে, দাবিটা সেরকম হলেই ভালো হতো মনে হয়। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি।